লিওনেল মেসি এই নামটির সঙ্গে জড়িয়ে আছে যে শব্দ বার্সেলোনা। আর্জেন্টাইন এই খেলোয়াড়কে ১৩ বছর থেকে বড় করে তুলেছে স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা। মেসি কিশোরবেলায় গ্রোথ হরমোনের জটিলতায় ছিলেন। ক্লাব বার্সেলোনা তার চিকিৎসা করায় এবং পরিণত করে সেরা খেলোয়াড়ে। শহর বার্সেলোনা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। বার্সেলোনা কি কেবল ফুটবলের শহর? না, এই শহর পর্যটনের শহর, ইতিহাসের শহর আর ভৌগোলিক অবস্থানে গুরুত্বপূর্ণ এক শহর। আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরে যুক্ত করেছে সরু প্রণালী জিব্রাল্টার। এই জিব্রাল্টার প্রণালীতে আছে মুসলিম বিন তারেক বিন জিয়াদের বীরত্ব। এই প্রণালী দিয়েই তিনি স্পেন জয় করেছেন, গড়ে তুলেছেন সোনায় মোড়ানো আন্দালুসিয়া। বার্সেলোনা একটা সময় আন্দালুসিয়ার শাসনে ছিল। মুসলিমদের অধীনে ছিল কাতালোনিয়া, আর বার্সেলোনা হলো এই অঞ্চলের রাজধানী। আটলান্টিক মহাসাগর থেকে পর্তুগাল ও স্পেনের পাশ দিয়ে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালী। এ প্রণালী যোগ হয়েছে ভূমধ্য সাগরের সাথে। এ সাগরের পাশেই স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনা। স্পেনের মাদ্রিদের পর বার্সেলোনাই বড় শহর। এ শহরে আপনি যতদিন খুশি ঘুরতে পারেন, কোনো ক্লান্তি আসবে না। ভূমধ্য সাগরে সমুদ্র সৈকত তো আছেই, আর আছে পাহাড়। বার্সেলোনা শহরটি পাহাড় ঘেরা। এমন এক স্নিগ্ধ শহরের ভেতর আপনি যদি পেয়ে যান শত শত বছরের পুরনো শিল্প, ঐতিহ্য আর স্থাপত্য, তাহলে তো কথাই নেই। কেবল পুরনো নয়, নতুন নির্মাণগুলোও চোখ ঝলকে দেওয়ার মতো। এই শহরের অনেক কিছুই গড়েছেন অ্যান্টনি গাউডি নামের এক স্থপতি। বার্সেলোনার সড়ক ধরে হাঁটলে এসবের অনেক নমুনাই চোখে পড়বে আপনার। অ্যান্টনির পাথরের কাজ, লোহার শিল্প আপনার চোখে স্থির হয়ে যাবে। বার্সেলোনা মূলত গড়ে উঠেছে ভূমধ্য সাগরকে কেন্দ্র করেই। কাতালোনিয়ার বন্দরনগর এই বার্সেলোনা শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যে সমৃদ্ধ। এখানে কাজ করতে পৃথিবী থেকে নানা দেশ থেকে ছুটে আসে মানুষ, ভ্রমণ করতে আসেন পর্যটকরা। বার্সেলোনা ঠিক কখন শহর হিসেবে গড়ে ওঠে? যেহেতু সাগর পাড়ের শহর এটি, সেহেতু বলা যায় মানুষের বসতি তখন থেকেই এই এলাকার আলাদা একটা গুরুত্ব ছিল। তবে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩য় শতকে এখানে বসতি শুরু করেছিল ফিনিসীয় জাতির লোকেরা। রোমান সাম্রাজ্যের সময়ে আক্ষরিক অর্থে শহর হিসেবে গড়ে ওঠে বার্সেলোনা। রোমানদের পতনের পর ভিসিগথ জাতির লোকেরা শাসন করে কিছু সময়। ৭১৫ সালে শুরু হয় মুসলমান শাসন। পরে ফ্রাঙ্ক জাতির লোকেরা এটি পুনর্দখল করে। এরা আন্দালুসিয়া থেকে এলাকাটিকে আলাদা করে নেয়। তখনই ওই অঞ্চলের রাজধানীর মর্যাদা পায় বার্সেলোনা। ১১৩৭ সালে কাতালোনিয়া আরাগন রাজ্যের সাথে এক হয়। বার্সেলোনা একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে। তখন ইউরোপীয় অন্যান্য বন্দরকে টেক্কা দিতে শুরু হয় বার্সেলোনা। ১৯ শতকে এলাকাটি সমাজতান্ত্রিক আন্দোলন ও কাতালন বিচ্ছিন্নতাবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৩৭ থেকে শুরু হয়ে ১৯৩৯ সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরে রাজা ফ্রান্সিসকো ফ্রাঙ্কো বার্সেলোনাকে আয়ত্তে নেন। এতে কাতালোনিয়া স্পেনের সাথে জুড়ে যায়। শুরু থেকে শহরের ইতিহাস লম্বা। ইতিহাসের যে সময়গুলো পেরিয়ে এসেছে এই শহর সেসব সময়ের চিহ্ন ধারণ করে আছে এখনো এখানে টিকে আছে রোমান নির্মাণ। রোমানদের সবচেয়ে বড় স্মৃতি গথিক কোয়ার্টার। এটাকেও ছোটখাটো একটা শহর বলা যায়। রোমান সময়ের লোকালয়গুলোও এখানেই ছিল। শহর টিকে আছে ১৪ থেকে ১৫ শতকে বানানো গথিক চার্চ। আছে ১৯ থেকে ২০ শতকের অবাক করা কিছু নির্মাণ। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই গথিক কোয়ার্টার থেকেই কাজ করেছেন চিত্রশিল্পী পাবলো পিকাসো। বার্সেলোনা পিকাসোর শহর। কৈশোরে এই শহরের আর্ট স্কুলে পড়তেন তিনি। তার স্মরণে এখনো আছে পিকাসো জাদুঘর। ঢু মারতে পারেন ওখানেও। বার্সেলোনার মাস্টারপিস লা সাগ্রাদা বানানো হয়েছিল ১৩ শতকে। বার্সেলোনা বলতেই অনেকে চেনেন এই স্থাপনাটিকে। দেখতে অদ্ভুত সুন্দর। সাদা চোখে দেখলে এটি রঙিন মোজাইকের স্থাপনা। আরও গভীর চোখে স্থাপনাটি একটি সাগর অথবা পাহাড়। বার্সেলোনার সৈকতটি বেশি সুন্দর। শহর থেকে পায়ে হেঁটে সৈকতের দিকে গেলে আপনাকে আচ্ছন্ন করবে ভালো লাগা। তারপর দেখা মিলবে নীল জলের। সাগরের নীল জল আর একটি খোলা আকাশ আপনার কাছে মনে হতে পারে রূপকথার মতো। ওখানকার পাহাড়গুলো রূপকথার মতো নিঝুম। মন্টজোক আর তিবিদেবো পাহাড় যেন ছাতার মতো আগলে রেখেছে বার্সেলোনাকে। এই পাহাড়ের ছাতার নিচে আছে স্থাপত্যের শিল্প।
ইচ্ছে হলে সড়ক ধরে আপনি এইসব শৈলী দেখতে পারেন। যেতে পারেন ড্রাগনের বাড়ি নামের একটি স্থাপত্য দেখতে। এই বাড়ির কারুকার্যে আপনি অবাক হবেন। পুরনো এসব কারুকাজ কেবল বার্সেলোনাতেই পাবেন। যেতে পারেন কাতালোনিয়ার জাতীয় জাদুঘরে। এটিও অদ্ভুত স্থাপনা। বিশাল এর আওতা ঘুরে শেষ করা বেশ কঠিন। শহরের প্রাণকেন্দ্রে প্লাজা ডি এম্পানিয়ার, এটি একটি গোল চত্বর। বিশাল এর ব্যাপ্তি, চারদিকে ছড়িয়ে আছে 4টি সড়ক, মাঝখানে এই প্লাজা। এই কেন্দ্রে একটি ফোয়ারা, চারপাশে কয়েকটি ভাস্কর্য, 2টি বড় সড়কের মোড়ে আছে 2টি করে বিশাল পিলার। এর চারদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি অট্টালিকা। এর খুব কাছাকাছি ষাঁড়ের লড়াইয়ের রিং। সেই আদিকালে এখানে ষাঁড়ের লড়াই মতো। দূর দূরান্ত থেকে লোক ছুটে আসতো দেখতে। জাতীয় জাদুঘরটি কিন্তু এর পাশেই। ওই এলাকায় আছে আরও একটি ফোয়ারা, ম্যাজিক ফাউন্টেন অব মন্টুজুইক। এই ফোয়ারার রূপ রাতে ফোটে। এর খুব কাছাকাছি পার্ক ডি জুয়ান মিরো। স্পনিশ চিত্রশিল্পী ও ভাস্কর মিরোর নামে এই পার্ক। ওখানে আছে মিরোর কিছু মূর্তি। এই শহরে আছে কলম্বাসের মূর্তিও। আমেরিকা আবিষ্কারের কারণে এই নাবিককে শ্রদ্ধা করে স্মরণ করে স্পেন। আমেরিকা আবিষ্কারের পর কলম্বাস তার জাহাজ নিয়ে ফিরে এসেছিলেন বার্সেলোনা বন্দরে। সেই স্মৃতি ধরে রাখার জন্য 1888 সালে তৈরি করা হয় একটি স্মৃতিস্মারক। স্মারকটি স্তম্ভের মতো। এর চড়াই কলম্বাস, তার ডান হাতটি সাগরের দিকে, আর হাতে একটি মানচিত্র। পর্যটকদের কাছে প্রিয় এলাকা লা রামবলার। এর দুই পাশে ক্যাফে, রেস্টুরেন্ট আর হকারদের পসরাও। এরা সড়কের পাশে কাপড় বিছিয়ে পণ্য সাজিয়ে বসেন। শিল্পের শহরে সড়কের পাশে বসে আছে শিল্পের পসরাও। হকারের মতো করেই এরা আয়োজন নিয়ে বসে যান ফুটপাতে। দেখা যাবে একজনকে সামনে বসিয়ে কোনো এক স্ট্রিট আর্টিস্ট ছবি আঁকছেন। আবার একটু এগুলো দেখা যাবে লোকের জটলা। ওখানে অভিনেতারা দেখাচ্ছেন পথনাটক। কেউ কেউ হাততালি দিচ্ছেন। উৎসব মুখর পরিবেশ। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ হাঁটছেন। স্থানীয়রা পায়চারি করছেন, আর ব্যাকপ্যাক পিঠে নিয়ে হাঁটছেন পর্যটকরা। এসব শোরগোল আপনার পছন্দ না হলে চলে যেতে পারেন নিভৃত কোনো এলাকায়। পাহাড়ের ছায়া আর সাগরের মায়ায় বার্সেলোনার এমন এলাকার অভাব নেই। আপনি পাহাড়ের পিঠে বেয়ে উঠতে পারেন চূড়ায়। ওখান থেকে দেখতে পারেন সাগরের নীল। যদি কয়েকদিন পাহাড়ের উপরেই থাকতে চান সেটাও সম্ভব। পাহাড়ে পাহাড়ে আছে হোটেল, লোকালয়।